চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে আছি। একে একে অনেকে পিয়ন ডেকে নিয়ে গেল, কিন্তু আমাকে এখনো ডাকলো না। বুঝে গেলাম আমার সিরিয়াল আসতে এখনো অনেক দেরি। ততক্ষণে চলুন আমার পরিচয় দিয়ে দিই। আমি সাজ্জাদকে, আর পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছি, দেখি কি হয়। আপন বলতে আমার কেউ নেই, বাকিটা গল্পে জানতে পারবেন। বসে থাকতে থাকতে আরো ভালো লাগছে না, তখন পিয়ন এসে আমার নাম ধরে ডাকতে লাগলো। মনে মনে ভাবলাম, যাক, অবশেষে আমার সময় এসছে। আমি পিয়নকে বলে ভিতরে চলে গেলাম। ইন্টারভিউ রুমে 3জন বসে আছে, 2জন ছেলে 1জন মেয়ে। আমাকে তারা চেয়ারে বসতে বললো, আমি বসে পড়লাম। তারপর তারা 3জন প্রশ্ন করতে লাগলো, সেগুলো উত্তর জানা থাকায় দিয়ে দিলাম। আমার ইন্টারভিউ নিতে তারা খুব খুশি হয়েছেন। স্যার, ম্যাম, তাহলে চাকরিটা আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। তারপর তারা আমাকে চলে যেতে বললো। আমি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তখন ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির দিকে নজর গেল, কারণ সেই গাড়িতে আমার এক্স বসে আছে, যেটা কিনা আমার থেকে বেশি কেউ বোধহয় আর ঘৃণা করে না। সেও আমাকে ঘৃণা করে কিনা সেটা আমার জানা নেই। 3 বছর আজকে আবার তার দেখা পেলাম। ওর নাম হলো মায়া। জানি না কি কাজের জন্য এই শহরে এসছে। মায়া আমাকে দেখার আগেই ওর চোখের আড়াল হয়ে গেলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করতে লাগলাম। রান্না করার সময় হঠাৎ ফোনে একটা কল এলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সোহান ফোন করছে। সোহান হচ্ছে আমার বন্ধু। আজকে যে অফিসে ইন্টারভিউ দিয়ে এলাম সেখানে সোহান চাকরি করে। সোহানের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো। হ্যাঁ বল। কোথায় আছিস? তোকে তো অফিসে খুঁজে পাচ্ছি না। আমি তো এইমাত্র বাসায় এসেছি। ইন্টারভিউ দিয়েছিস কি? দিয়েছি। ভালো করেছিস তুই, চিন্তা করিস না, আমি যেভাবে পারি ম্যামকে বলে তোর চাকরিটা নিয়ে দিব। ঠিক আছে। ম্যামের সাথে কথা বলে তোকে রাতে জানাবো, কেমন? তাহলে কাকার চায়ের দোকানে চলে আসিস, কেমন? ঠিক আছে। কলটা কেটে দিয়ে আমি আমার মতো রান্না করতে লাগলাম। খাবার রান্না করে সেটা খেয়ে চলে গেলাম দোকানে। আমি আপাতত একটা দোকানে কাজ করি, বাসা ভাড়া এবং খাবার খরচ চালানোর জন্য। তাছাড়া আমার আর কোনো খরচ নেই। দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কিন্তু আজকে ইন্টারভিউ থাকার জন্য হাফবেলা কাজ করব। সন্ধ্যা পর্যন্ত দোকানে কাজ করে কাকার চায়ের দোকানে চলে এলাম। চায়ের দোকানে এসে দেখি সোহান বসে আছে। আমিও গিয়ে সোহানের পাশে বসলাম। সোহান আমার দিকে তাকিয়ে বলল, তোর কথা ম্যানেজারকে বলেছিলাম, বুঝেছিস? ম্যানেজার বলল ইন্টারভিউ ভালো দিলে অবশ্যই চাকরি পাবে এবং খারাপ দিলে পাবে না। ও, ম্যানেজার এটাও বলেছে যারা চাকরি পাবে তারা আজকে রাতেই মেল পাবে। যারা যারা মেল পাবে তাদের 1 তারিখ থেকে জয়েন করতে হবে। আজকে তো 25 তারিখ। তাই 1 তারিখে চাকরিতে জয়েন করতে বলেছে যারা চাকরি পাবে। তুই যদি পেয়ে যাস তাহলে 1 তারিখে সকালবেলা অফিসে চলে যাস, কেমন? ঠিক আছে। এভাবে অনেক ব্যাপারে কথা বলতে লাগলাম। রাত 9টা পর্যন্ত ওখানে থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফোনটা চার্জে দিতে যাব, তখন দেখলাম একটা মেইল এসছে। মেইলটা চেক করে দেখলাম সেখানে লেখা আছে আমার চাকরিটা হয়ে গেছে এবং 1 তারিখ থেকে অফিসে যেতে বলেছে। এটা দেখার পর দেরি না করে মেইলের একটা স্ক্রিনশট নিয়ে সেটা সোহানকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে ফোনটা চার্জ দিলাম। 10টার দিকে ফোনটা চার্জ থেকে খুলে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে ম্যানেজারকে বললাম 1 তারিখ থেকে আসবো না, আমার চাকরি হয়ে গেছে। এইটা শুনে ম্যানেজারও অনেক খুশি হলো। সন্ধ্যায় দোকানের কাজ শেষ করে চলে গেলাম কাকার চায়ের দোকানে। এখানে এসে দেখি সোহান বসে আছে। তাহলে তো চাকরিটা হয়েই গেল। হ্যাঁ, হয়ে গেল। 1 তারিখ থেকে জয়েন করব। ভালোই হয়েছে, আমার এবং তোর অফিস এক জায়গাতেই হয়েছে। তাহলে 1 তারিখে 9টার সময় অফিসে চলে আস। তোর হাতে কি কোনো কাজ আছে? না, আমার এখন কোনো কাজ নাই। কেন? তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি, বসে থাকতে ভালো লাগছে না। রাতে করে কোথায় যাবি? চল নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এখন যাবি? এখন। সোহান যেতে চাইল না, ওকে জোর করে নিয়ে গেলাম। নদীর পাড়ে কিছুক্ষণ বসে থেকে যে যার বাসায় চলে এলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরদিন সন্ধ্যায় দোকানের কাজ শেষ করে শপিং মলে গেলাম, কারণ আমার কিছু কেনাকাটা করার আছে। সেগুলো কেনাকাটা করে বাসায় চলে এলাম। আজকে আর কাকার চায়ের দোকানে গেলাম না। তারপর প্রতিদিনের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। 1 তারিখ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি। যতই হোক আজকে প্রথম দিন, দেরিতে গেলে সবাই কি বলবে সেটা জানি না। ঠিক 9টার সময় অফিসের ভিতর প্রবেশ করলাম। অফিসে প্রবেশ করতে পিয়ন এসে আমার কাছে এসে বলল, আপনি কি এই অফিসে নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আমি এই অফিসে নতুন। তাহলে আমার সাথে আসুন। আমি পিয়নের সাথে যেতে লাগলাম। একটু পর পিয়ন আমাকে একটা রুমের ভেতরে নিয়ে বসিয়ে দিল। রুমটাতে আমাকে সব 5 জন বসে আছে। সবার সাথে পরিচয় হলাম। পরিচয়ে জানতে পারলাম এরা সবাই এখানে নতুন। তাদের সাথে গল্প করছিলাম, তখন একজন লোক রুমে প্রবেশ করলেন এবং আমাদের বললেন, আপনারা সবাই বসুন। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম এই অফিসের বস। আপনারা সবাই আমার আন্ডারে কাজ করবেন। আমি এত লোকের ভিতরে শুধুমাত্র আপনাদের 5 জনকে সিলেক্ট করেছি। আশা করি আপনারা সবাই ভালো মতো কাজ করবেন। আমি পিয়নকে বলে দিচ্ছি আপনাদের ড্রেসগুলো দেখিয়ে দেবে এবং একটু পর
ম্যানেজার গিয়ে আপনাদের কাজ বুঝিয়ে দিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। বলেই বস মানে লোকটি চলে গেলেন। একটু পর পিয়ন এসে আমাদের ডেস্ক দেখিয়ে দিল। আমি ডেস্কে গিয়ে বসেছিলাম, তখন সোহান আমার কাছে এসে বলল, বসে আছিস কেন? বসে না থেকে কি করব, কাজ জানি না তো। কেন, তোকে এখনো কাজ বুঝিয়ে দিয়ে যায়নি? না, এখনো আমার কাছে আসেনি। চিন্তা করিস না, একটু পরে সে বুঝিয়ে দিয়ে যাবে। ততক্ষণ অপেক্ষা কর এবং কোনো সমস্যা হলে আমাকে বলবি। ঠিক আছে। তারপর সোহান চলে গেল। একটু পর ম্যানেজার এসে আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল। কাজ সহজ থাকে সেগুলো করতে লাগলাম। তারপর একে একে কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল, টেরই পাইনি। সোহান এসে বলল, তখন খেয়াল হলো। তারপর সোহানের সাথে গিয়ে লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে বিকাল 4টা বেজে গেল। অফিস এখন ছুটি, সবাই চলে যাচ্ছে, তাই আমিও আমার সবকিছু গুছিয়ে নিয়ে বাসায় চলে এলাম। প্রথম দিনটা অফিসে ভালোই কাটলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরদিন আমি এবং সোহান একসাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখলাম বস সবাইকে মিটিং রুমে যেতে বললো, তাই আমি এবং সোহান মিটিং রুমে গেলাম। মিটিং রুমে গিয়ে আমি অবাক হলাম, কারণ মিটিং রুমে মায়া বসে থেকে বসের সাথে গল্প করছে। মায়া এখানে থাকবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি শুধু মায়ের দিকে তাকিয়ে আছি এবং ভাবছি ও এখানে কিসের জন্য এসছে। এত কি ভাবছিস? ওই মেয়েটাকে? উনি তো আমাদের এখানে নতুন বস। আজকে স্যার আমাদের সবার সাথে ওনার পরিচয় করিয়ে দিবেন। এই মেয়ে হবে আমাদের বস? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। এখন শোন, স্যারকে বলে মনে ভাবলাম এই মেয়ে যদি আমার বস হয় তাহলে এইখানে আর চাকরি করব না, কারণ আমি চাই না ওর আন্ডারে কাজ করতে। তারপর বস নিজে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সে আজকে থেকে অফিস দেখাশোনা করবে। এটা বলে বস ওইখান থেকে নেমে গেলেন। তারপর আমরাও নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। আমি মায়াকে দেখছি, কিন্তু মায়া আমাকে দেখেছে কিনা সেটা আমি বলতে পারবো না, হয়তো দেখেছে। থাক, এইসব ব্যাপারে না ভাবলাম, আমি কাজ করতে থাকি। কাজ করছিলাম, তখন পিয়ন আমার কাছে এসে বললেন, আপনাকে ম্যাম ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ, আপনাকে ডাকছে। এখনই আপনাকে তার কেবিনে যেতে বলল। ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। জানি না কি কারণে আমাকে ডাকছে, যেহেতু ডাকছে সেটা গেলেই শুনতে পারবো। কেন আমাকে ডাকছে, এখন এখানে দেরি করা ঠিক হবে না। আমি মায়ের কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ভেতরে আসবো? আসুন। তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো? মায়া কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। তোর সাহস হয় কি করে তোর অফিসের বসকে তুমি করে বলে? আমি তোর বন্ধু নাকি গার্লফ্রেন্ড, কোনটা যে তুমি করে বলিস? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এরপর থেকে কখনোই আমাকে তুমি বলবি না। যদি বলিস তাহলে এর থেকে আরও খারাপ অবস্থা করব। নে, এখন এই পেপারে সাইন কর। আমি কাগজটাতে সাইন করে দিয়ে বাইরে আসবো, তখন ইরা আবার আমাকে ডেকে বলল, চলে যাচ্ছিস কেন? তাহলে কি করব? এই ফাইলগুলো 2 দিনের ভেতরে রেডি করে দিবি। ধর। এত ফাইল 2 দিনের ভিতর কিভাবে করব? আমি জানি না, তোকে টাকা দিয়ে কাজ করাই, তাই আমি যা বলবো সেটাই করবি। কিন্তু কথা না বলে এখন এখান থেকে চলে যা। আমাকে কিছু বলতে দিল না। আমি জানি আমার সাথে কেন এমন করতেছে, কিছুই বলবো না। একটা সময় আসবে যখন ও আমার মন জয় করার জন্য ঘুরবে, কিন্তু সেইটা পারবে না। অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়েছে, যেটা রেডি করতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, এবং এটা কিনা আমাকে করতে হবে মাত্র 2 দিনে। যত কথা বলবো তত সময় নষ্ট হবে, তাই দেরি না করে কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চ করে এসে আবার কাজ করতে লাগলাম। 4টার সময় অফিস ছুটি হয়ে গেল। এখনো অনেক ফাইল বাকি আছে। মনে মনে ভাবলাম এই ফাইলগুলো কাজ বাসায় গিয়ে করব, তাই ফাইলগুলো নিয়ে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ফাইলগুলো কাজ করতে লাগলাম। সব কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আমার সকল কাজ শেষ। এই ফাইলের আর কোনো কাজ নেই, কালকে অফিসে গিয়ে ম্যামকে জমা দিয়ে দিব। অনেক রাত হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম 8টা 50 বাজে। 9টার সময় আমার অফিস, হাতে মাত্র 10 মিনিট আছে। অফিস লেট করে গেলে ম্যাম খবর করে দিবে। তাড়াতাড়ি করে বিছানা ছাড়লাম। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তা না করে ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেলাম, কারণ যেই টাইম আছে সেই টাইমে আমি নাস্তা করতে পারবো না। তার চেয়ে ভালো হবে দুপুরে লাঞ্চ করে নিব। অফিসে এসে দেখি 5 মিনিট লেট। একটু শান্ত হলাম, এইটুকুর জন্য কিছু বোধহয় বলবে না, তাই নিজের ডেস্কে গিয়ে ফাইলগুলো ঠিক করছিলাম। তখন পিএন এসে বলল, ম্যাম আপনাকে ডাকতেছে, এখনই যেতে বলল আপনাকে। ঠিক আছে, ম্যামকে বলুন আমি যাচ্ছি। আমি ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসুন। ফাইল নিয়ে এসেছেন কি? জি ম্যাম, এই নেন আপনার ফাইল। বলে ফাইলগুলো মায়ের হাতে দিলাম। মায়া ফাইলগুলো হাতে নিয়েই আমাকে কষে একটা থাপ্পড় মেরে বলল, কি পেয়েছেন আপনি? এটা কি আপনার বাবার অফিস? যখন মন চাইবে তখনই আসবেন। আজকে লেট করে কেন এলেন? ম্যাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। আমি চুপচাপ কেবিনেট থেকে বের হয়ে এলাম। ঠিক করলাম এই অফিসে আর চাকরি করব না। ডেস্কে বসে রিজাইন লেটার লিখে ম্যামের কেবিনে গেলাম এবং তার হাতে একটা লেটার দিয়ে দিলাম। কিসের লেটার এটা? আমি চাকরিটা ছেড়ে দিব, এখানে কাজ করব না, এটা আমার রিজাইন লেটার। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি আমাদের সাথে চুক্তি করেছেন।
আপনি 3 বছরের আগে চাকরি চাইলে জেলে যেতে হবে। আমি এমন কোনো প্রকার চুক্তি আপনাদের সাথে করেছি বলে তো আমার মনে পড়তেছে না। তখন মায়া আমার সামনে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল। এটা ভালোভাবে পড়ুন। আমি কাগজটা পড়তে লাগলাম। ওখানে স্পষ্ট লেখা আছে, আমি সাজ্জাদ বলছি, আমি এই কোম্পানির সাথে 3 বছরের চুক্তি করেছি এবং এই 3 বছরের আগে চাকরি ছেড়ে দিলে আমাকে জেলে যেতে হবে। নিচে আমার স্বাক্ষর করা। আমি কাগজটা ছিঁড়তে যাব তখনই ওটা ছিঁড়ে লাভ নেই। এই কাগজ 1000টা ফটোকপি আছে আমার কাছে, যত ছিঁড়বে তত বের হবে। আপনি আমার স্বাক্ষর কখন নিয়েছেন? মনে পড়ে কালকে তুমি কয়েকটা কাগজের ফাইলে স্বাক্ষর করেছিলে, সেখানে এটাও ছিল। যত যাই করুন, আমি আপনার সাথে কাজ করব না। যতই চেষ্টা করো না কেন, তুমি এই চাকরি ছাড়তে পারবে না, বুঝেছো? তুমি আমাদের সাথে চুক্তি করেছো। এখন বেশি কথা না বলে নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করো। আমি মায়ের কেবিন থেকে বের হয়ে নিজেই নিজে গালি দিতে লাগলাম। কালকে কেন স্বাক্ষর করার সময় দেখে করলাম না। যাই হোক, এখন আর কিছু করার নেই। নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন সোহান আমার কাছে এসে বলল, ম্যাম তোর সাথে অমন ব্যবহার করলো কেন? কেমন ব্যবহার করলো? না জানার ভান করছি। থাক, এখন আর ভাব করতে হবে না, বল ওরকম কেন করলো? আরে কিছুই করিনি, একটু লেট করে আসার জন্য কথা শুনিয়েছে আর কি। ও আচ্ছা, শোন, আগামী শুক্রবার আমার বিয়ে, তোকে কিন্তু তার 4 দিন আগে চলে আসতে হবে। আরে না, আমি এসব বিয়েতে আসবো না। এইসব কথা শুনছি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার বিয়েতে আসতেই হবে। বুঝেছি, এখন যা চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা করলে চলবে না, তোকে আসতেই হবে। আমি কি করব বুঝতে পারতেছি না। আমার এমনিতেই এইসব বিয়ে ভালো লাগে না, তার উপরও আমার বেস্ট ফ্রেন্ড, নাও করতে পারবো না। অনেকক্ষণ ভেবে চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে। এখন আবার কিসের শর্ত? আমি বিয়ের দিনই যাব, সেদিন থেকে বাসায় চলে আসবো। কেন, বিয়ের আগের দিন আসবি? না, আমি বিয়ের আগের দিন আসতে পারবো না, আমার অনেক কাজ থাকে, তুই জানিস না। ঠিক আছে, তাহলে তুই শুক্রবার আসিস। এখন নিজের জায়গায় যা, না হলে ম্যাম দেখলে রাগারাগি করবে। ওকে, তাহলে আসিস কেমন? কোনো দরকার পড়লে আমাকে কল করবি, এই কয়েকদিন অফিসে আসতে পারবো না। ওকে। তারপর সোহান চলে গেল, আমি আমার মতো কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বাইরে বের হলাম। আজকে সোহানকে বাইরে আসতে বললাম না, আমি জানি এখন ওর বিয়ের কাজে ব্যস্ত আছে। তাই আমার অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরদিন সকালে অফিসে গেলাম, বিকেলবেলা চলে এলাম। আনন্দের বিষয় এটা হলো যে আজকে সারাদিন ম্যাম আমাকে ডাকেনি। দেখতে দেখতে সোহানের বিয়ের দিন চলে এলো। বিয়ের দিন সকালে সোহানের বিয়েতে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সোহান অনেকবার কল দিয়েছিল, তাই যেতে হবে। সকালে নাস্তা করে ফ্রেশ বাসার বাইরে এলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম সোহানের বাসার দিকে। সোহানের বাসায় আসার পর রিক্সা থেকে নেমে ভাড়াটা দিলাম। আজকে সোহানের বাড়ি চেনা যাচ্ছে না, পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। আমি গুটি গুটি পায়ে বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে এসে দেখি সবাই সোহানের বউয়ের সাথে গল্প করছে। আমাকে দেখে সোহানের আম্মু আমার কাছে এসে বলল, সাজ্জাদ, কখন এসেছো? আন্টি এইমাত্র এসেছি। আচ্ছা সোহান কোথায়? সোহান ওর রুমে আসে, যাও তুমি ওর রুমে যাও। আমি সোহানের রুমের দিকে যেতে লাগলাম। আসলে এই বাসায় অনেকবার এসেছি, তাই বাসায় কোথায় কার রুম এটা আমার জানা আছে। তাছাড়া অনেক যাতায়াত করার কারণে সোহানের আব্বু আম্মু আমাকে চেনে। সোহানের দরজার কাছে গিয়ে বললাম, সোহান ভিতরে আছিস নাকি? সোহান আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে গিয়ে দেখি সোহান ওয়াশরুমের ভিতর। একটু পর বের হয়ে বলল, এত দেরি করে আসছিস কেন? আরো তাড়াতাড়ি আসতে পারলি না? কোথায় দেরি করে এসেছি, আমার সময় আরো আগে এসেছি। খাওয়া দাওয়া করেছিস? সকালে নাস্তা বাসা থেকেই করে এসেছি। ঠিক আছে, তাহলে চল, তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে চল। তারপর সোহানের ওয়াইফের সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমরা 3 জন মিলে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে আমার চোখ গেল দরজার দিকে, দেখলাম মায়া বাসার ভিতরে আসছে। তখন আমি সোহানকে বললাম, তুই ম্যামকেও আসতে বলেছিলে নাকি? আসতে বলেছিলাম। তাকে বলেছিস কেন? হাজার হোক সে আমাদের অফিসের বস, তাকে তো বলতেই হবে না, না বললে তো আর হবে না, বুঝিস না? কেন, ম্যামের সাথে তোর কোনো ঝামেলা হয়েছে নাকি? সেসব কিছু না, এমনি বললাম। তারপর সোহান ম্যামকে দেখতে পেল। সোহান উঠে গিয়ে ম্যামের কাছে গিয়ে বলল, ম্যাম ভালো আছেন? এই তো ম্যাম, ওইদিকে বসে গল্প করছিলাম। আসুন আপনাকে আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর সোহান ম্যামকে নিয়ে ওর বউয়ের কাছে গেল। তারপর তাদের পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষে সোহান খেয়াল করলো সাজ্জাদকে কোথাও দেখা যাচ্ছে না, তাই সোহান সাজ্জাদের নাম্বারে কল করলো, কিন্তু নাম্বার বন্ধ বলতেছে। সোহান বারবার কাউকে কল করছে। এটা দেখে ম্যাম বলল, সাজ্জাদকে কল করছি কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে। সোহান সাজ্জাদের নাম্বারটা ম্যামকে দিল। ম্যামও বারবার কল দিতে থাকতো, কিন্তু ফোন শুধু বন্ধ বলতেছে। এদিকে সাজ্জাদ মানে আমি সোহান ম্যামের সাথে কথা বলার সময় চুপ করে বিয়ে বাড়ি থেকে বাইরে চলে এসেছি। এখন বাসায় না গিয়ে নদীর পাড়ে যাচ্ছি। যদি বাসায় যাই তাহলে বলা যায় না সোহান বাসায় চলে আসতে পারবে। ফোনটা বন্ধ করে রেখে দিয়েছি, যেন ওরা আমাকে ফোন দিলে ফোন বন্ধ থাকে।
বিয়ে বাড়ি কেন এলাম এটা সবার মনে প্রশ্ন থাকতে পারে, তার উত্তরটাও দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন মায়া আমার সাথে কেমন ব্যবহার করে। আমি ভালো করে জানি মায়া সবার সামনে আমাকে কোনো না কোনোভাবে অপমান করবেই, সেই জন্য আমি সেখান থেকে চলে আসছি। একটু পর নদীর পাড়ে এলাম, দূরে দেখলাম একটা গাছের নিচে ফাঁকা জায়গা আছে, সেদিকে হাঁটা ধরলাম। গাছটার দিকে যাচ্ছি তখন কেউ পিছন থেকে বলে উঠল, ভাইয়া ভালো আছেন? পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার আগের জেলার একজন ছোট ভাই, নাম রায়হান। রায়হান, এতদিন পর হঠাৎ করে তুই? হ্যাঁ ভাইয়া, এখানে একটা কাজে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? আমি তো কয়েক বছর ধরে এই শহরেই থাকি। কেন? জেনেও বলছিস কেন এখানে থাকি? কেন ভাইয়া, মায়া আপু আপনার কাছে ক্ষমা চাইনি? কি বলিস এসব? মায়া আমার কাছে ক্ষমা চাইবে কেন? উল্টে সে আমার বস হয়ে আমাকে আরো বেশি বেশি করে অপমান করতেছে। আপনি ভুল বুঝছেন ভাইয়া, মায়া আপু তো কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল। তোদের বাসায় কেন গিয়েছিল? আসল সত্যটা জানতে। বুঝতে পারছি না, ভালোভাবে পুরো ঘটনাটা খুলে বল। আচ্ছা ভাইয়া, তাহলে শুনেন। মাসখানেক আগে মায়া আপু হঠাৎ করে আমাদের বাসায় এসেছিল এবং এসে আমাকে বলে এরার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি মায়া আপুকে এরার বাসায় নিয়ে যাই, কিন্তু অবাক করার বিষয় হলো এরার ক্যান্সার হওয়ার কারণে সে মারা গিয়েছিল। সেটা শুনে মায়া অনেক কষ্ট পায়। সে চলে আসতে যাবে, তখন এরা আপুর আম্মু তার হাতে একটা চিঠি দেয়। সেটা পড়ে মায়া আপু অনেক কান্না করেছিল এবং আমাকে বলেছিল আমি অনেক বড় ভুল করেছি, যেটা আমাকে ঠিক করে নিতে হবে। তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে ও বাসায় চলে এসেছিল। চিঠিতে কি লেখা ছিল জানতে পারিসনি? না, সেটা আমাকে বলেনি যে চিঠিতে কি লেখা ছিল। মায়াপু চিঠিটা নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। যদি সব সত্যি জেনে থাকে তাহলে মায়া আমাকে এমন অপমান করে কেন? সেটা তো মায়াপু বলতেই পারবে, তবু আমি আপুর কাছ থেকে শুনে আপনাকে জানাবো। আচ্ছা ভাইয়া, তাহলে থাকেন, আমাকে এখন যেতে হবে। সময় পেলে আমার বাসায় আসিস কেমন? ঠিক আছে ভাইয়া, আসবো। তারপর রায়হান চলে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মায়া কি সব সত্যি জেনে গেছে নাকি জানতে পারেনি? যদি জানতো তাহলে আমার সাথে এমন ব্যবহার করতো না, সবসময় হাসি খুশি ভাবে কথা বলতো। ঠিক করলাম কয়েকদিনের জন্য কোথাও লুকিয়ে থাকবো, এমন জায়গায় থাকবো যেখানে থাকলে আমাকে কেউ খুঁজে পাবে না এবং এতদিনের সোহানের রাগটাও কমে যাবে। কিন্তু আমি যাব কোথায়? আমার তো তেমন যাওয়ার জায়গা নেই। এক আছে, সেটা হলো আমার ছোট ভাইয়ের হোস্টেল, সেখান থেকে পড়াশোনা করে। তবুও একবার কথা বলে দেখা উচিত যে কয়েকদিন সেখানে থাকা যাবে নাকি। যেমন ভাবা তেমন কাজ, ফোনটা বের করে ছোট ভাইকে কল করলাম। রিং হওয়ার একটু পর ধরলো। ওর নাম হচ্ছে রাকিব। হ্যালো রাকিব। হ্যাঁ সাজাদ ভাই বলেন। তুই এখন কোথায় আছিস? ভাই আমি তো হোস্টেলে আছি। ও আচ্ছা, তোর হোস্টেলে কি কয়েকদিন থাকা যাবে? আমার বাসার কিছু প্রবলেম হয়েছে তো তাই। হ্যাঁ ভাইয়া যাবে, চলে আসুন। আমার রুমমেট কয়েকদিনের জন্য বাড়িতে গিয়েছে, এখন আমি একাই থাকি, আপনি চলে আসুন। ঠিক আছে, আমি আসতেছি। কলটা কেটে দেওয়ার সাথে সাথেই একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, তাই ওভাবেই বাজার উপর রেখে দিয়ে রাকিবের হোস্টেলের দিকে যেতে লাগলাম। কিন্তু সেই নাম্বার থেকে বারবার কল দিচ্ছে, এইটা আমার বিরক্তিকর লাগছে। মাথায় রাগ উঠে গেল, তাই কলটা কেটে দিয়ে ফোনটা আবার বন্ধ করে রেখে দিলাম। অন্যদিকে মায়া ও সোহান। মায়া অনব্রত সাজ্জাদ কল নিয়েই যাচ্ছে। এতক্ষণ রিং হলো, কিন্তু এখন ফোন আবার সুইচ অফ বলতেছে। মায়া যেন এখন কান্না করে দিবে এমন একটা ভাব হয়ে গেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সাজ্জাদ কোথায় গিয়েছে। আমি জানি সাজ্জাদ আমার জন্য এখান থেকে চলে গেছে। আমি ওর উপর একটু বেশি নিজে রাগ দেখিয়েছি, যার জন্য আজকে বিয়ে বাড়িতে আমাকে দেখে এখান থেকে চলে গেছে। ম্যাম, আমি বললাম তো আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ওকে খোঁজার চেষ্টা করলে ঠিক পাওয়া যাবে। আমি কিছু জানি না, তুমি সাজ্জাদকে আমার কাছে এনে দাও। তারপর সোহান অনেক জায়গায় সাজ্জাদের খবর নিল, কিন্তু কেউই সাজ্জাদের কোনো খবর দিতে পারে না। এটা শোনার পর মায়া আরো বেশি করে কান্না করতে থাকে। এটা দেখে সোহান মায়ের থেকে জানতে চায় মায়া ওর জন্য কেন কান্না করতেছে। তখন মায়া বলে, আমি এটা বলতে পারবো না, তুমি সাজ্জাদের কাছ থেকে শুনে নিও। তুমি যেভাবে পারো সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে আসো। সোহান অনেকভাবে মায়ের কান্না থামানোর চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। একটু পর মায়াকে শান্ত করে ওর বাসায় পাঠিয়ে দেয়। এদিকে আমি হাঁটতে হাঁটতে রাকিবের হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের ভিতর গিয়ে ফোন অন করে রাকিবকে কল দিয়ে নিচে আসতে বললাম। রাকিবের সাথে কথা শেষ করে সাথে সাথে সোহানের নাম্বার থেকে কল এলো। এবারও কলটা রিসিভ না করে ফোনটা বন্ধ করে দিলাম। একটু পর রাকিব আমার কাছে এলো, তারপর ওর সাথে আমি ওর রুমে গেলাম। রুমে যাওয়ার পর রাকিব আমাকে বলল, আচ্ছা হঠাৎ করে এখানে আসার কারণটা কি? একটা সমস্যা হয়েছে তো, তাই এখানে আসতে হয়েছে। সমস্যাটা কি বলবেন? আসলে বাকিটা বলার আগেই রাকিবের ফোনে সোহানের কল এলো। রাকিব কলটা রিসিভ করতে যাবে, তখন আমি রাকিবকে বললাম, সোহান সহ কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবে জানি না, ঠিক আছে? আমার কথা শুনে রাকিব কলটা রিসিভ করে সোহানকে বলল, হ্যাঁ হোসেন ভাই বলেন। তোর ওখানে কি সাজ্জাদ গিয়েছে? না তো ভাইয়া, সাজাদ ভাই তো আমার কাছে আসেনি। কেন, কিছু হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম, সাজ্জাদকে কোথাও পাওয়া যাচ্ছে না তো তাই। ও আচ্ছা,
ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাস, কেমন? ঠিক আছে ভাই, জানাবো। তারপর রাকিব কল কেটে দিয়ে আমাকে বলল, ভাই কি হয়েছে? আপনাকে এত খুঁজছে কেন এবং আমাকে মিথ্যা বললেন কেন? একজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আছি। কাকে সেটা তো একটু বলবেন। আমার অফিসের বস প্লাস এক্স গার্লফ্রেন্ড। কি কারণে সেটা তো একটু খুলে বলবে। ঠিক আছে, তাহলে শোন, এটা আজকে অথবা কালকের ঘটনা না, এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তাহলে চলুন আপনাদের পড়িয়ে নিয়ে আসি সাজ্জাদ এবং মায়ার সেই পুরো ঘটনা। 6 বছর আগে প্রথম মায়ের সাথে যেদিন দেখা হয় সেদিন ছিল শনিবার। প্রতিদিনের মতো পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছিলাম। এমন সময় রাস্তার এক পাশে মানুষের ভিড় দেখতে পেলাম। কি হয়েছে সেটা দেখার জন্য পেয়ে গেলাম। পরে দেখলাম ভিড়ের ভিতর একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা আর কেউ না, মেয়েটি ছিল মায়া। খেয়াল করলাম মায়ের মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জানতাম এখানের মানুষজন রাস্তায় কারো সমস্যা হলে সাহায্য করবেই না, উল্টো সেটা ভিডিও করে আপলোড দিবে নানান জায়গায়। আমি এটা দেখতে না পেরে কয়েকজনকে বললাম, আপনারা একটু সাহায্য করুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন কয়েকজন আমাদের গাড়িতে তুলে দেয়। তারপর আমি মায়া মানে মেয়েটিকে নিয়ে হাসপাতালে চলে আসি এবং ইমার্জেন্সি কেবিনে ভর্তি করি। সেদিনের মতো আর কলেজে যেতে পারলাম না। হাসপাতাল থেকে হলো অনেকক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। আপনার বাসার কারো নাম্বার বলুন তো, তাদের খবর দিই। আপনার ফোনটা দিন। আমি মেয়েটিকে ফোন দিলাম। সে ফোন নিয়ে কাকে যেন কল দিয়ে আসতে বলল। কথা বলে ফোনটা আবার আমাকে ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হতো। এটা কোনো ব্যাপার না, আমি না থাকলে অন্য কেউ এসে আপনাকে সাহায্য করতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ, আপনার নাম কি? আমার নাম মায়া। আপনার এই অবস্থা হলো কি করে? বুঝেছি। আপনার বাসার লোকজন কি আসছে? বলে দিয়েছি, তারা আসছে। ঠিক আছে, তাদের আসা পর্যন্ত আমি আছি, আপনি চিন্তা করবেন না। হুম একটা কথা জিজ্ঞেস করব? বলুন, কি বলবেন? আপনি কি এখানে নতুন নাকি? মানে এর আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। আসলে আমি এই জায়গায় নতুন এসেছি, 1 মাস হলো। আমার বোনের বাসায় এসেছি এবং এখন এখান থেকেই পড়াশোনা করব। ও বুঝলাম। আমাদের কথা বলতে বলতে মায়ের পরিবারের লোকজন চলে এসছে। মায়ের বোন তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে তোর? তুই হাসপাতালে কেন? তেমন কিছু না, মাথায় একটু আঘাত পেয়েছি, এটাই। তারা 2 বোন মিলে অনেক কথা বলতেছে কিভাবে এসব হলো। তখন আমি কেবিনের বাইরে এসে মায়াকে হাত দিয়ে বিদায় জানিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। আজকে তো কলেজে যেতে পারলাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সেদিন সারাদিন বাসা থেকে বের হলাম না। তবে কয়েকদিন পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে পিছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া আসছে। মায়াকে দেখে আমি একটু দাঁড়ালাম, তখন মায়া আমার কাছে এসে বলল, সেদিন হাসপাতাল থেকে সবার সাথে কথা না বলে চলে এলেন কেন? এমনি চলে এসেছিলাম। এখন আপনার শরীর কেমন? এখন আমার শরীর অনেক ভালো। আচ্ছা, আপনি কি করেন? আমি পড়াশোনা করি এবং টিউশনি করি। কিসে পড়েন? আমি কলেজে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আরে, আমিও ওইখানেই পড়ি এবং সেম ইয়ারে। তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন? এমনি। আপনার কোনো সমস্যা আছে নাকি? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা বন্ধু হতে পারি, তাই না? হওয়া যেতে পারে। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। তুমি না বললে হবে না। কেন তুমি করে বলতে চাও? আমার কাছে আপনি কথাটা ঠিক লাগছে। না, এসব আপনি কথা এখানে চলবে না। বন্ধু যেহেতু হয়েছ, সো তুমি করেই বলতে হবে। ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। এই তো ভালো ছেলে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি একা। কেন, তোমার বাবা মা নেই? না, তারা মারা গেছেন অনেক আগে। আই এম সরি। যেহেতু তোমার কেউ নেই, তাহলে তুমি চলো কিভাবে? প্রথমে বলেছিলাম না টিউশন করাই, সেটা দিয়েই আমার হয়ে যায়। ও, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় সকলেই আছে, বাবা মা ভাই বোন। ও, কথা বলতে বলতে আমরা কলেজে চলে এলাম। ক্লাস শুরু হতে এখনো কয়েক মিনিট বাকি আছে, তাই ক্লাসে গিয়ে আমি আমার জায়গায় বসলাম। মায়া ওর সিটে গিয়ে বসলো। একে একে সকল ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে একটা মেয়ে ফ্রেন্ডকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে মায়া চলে আসে এবং বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করছো? ওর একটা জায়গায় সমস্যা, সেটা বুঝিয়ে দিচ্ছি। বোঝানোর জন্য অনেকে আছে, তুমি আমার সাথে চলো এখন। বলে মায়া আমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসে একটা রিকশায় ডাক দিল। রিকশা আসার পর মায়া আমাকে রিকশায় উঠতে বলল। আমি রিকশায় ওঠার পর মায়াও রিকশায় উঠে বসলো। এই প্রথম কোনো মেয়ের সাথে রিকশায় বসলাম। আবার মায়ের কথাও ভাবতে লাগলাম, একদিন কত অধিকার দেখাচ্ছে আমার উপরে, জানি না আবার সামনের দিনগুলোতে কি করে বসে।
এরপর থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, বুঝেছো? ঠিক আছে, তাহলে তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবে না কেন? তুমি তো বললে যে কোনো মেয়ের সাথে কথা যেন না বলি, তুমিও তো একটা মেয়ে। আমি ওটা বলেছি নাকি? তুমি শুধু আমার সাথে কথা বলবে, তাছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন, কথা বললে তোমার সমস্যা নাকি? শুধু ছোট সমস্যা না, অনেক বড় সমস্যা। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি বলো, আমার মতো ছেলের গার্লফ্রেন্ড থাকবে কেমন করে বলো তো? কেন, কি কম আছে তোমার ভেতর? সুন্দর চেহারা নেই, পকেট ভর্তি টাকা নেই, একটা ছেলের জীবনে এই সমস্যাগুলো থাকতে আর কিছু লাগে নাকি? এটা মোটেও না, সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু মেয়ে আছে তারা ভালো মনের মানুষ খোঁজে। আমি তেমন মেয়ে দেখতে পাই না। খুঁজলে অনেক দেখতে পাবে। রিক্সা আমার বাসার সামনে চলে আসার জন্য রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। তারপর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, তখন মায়া আমায় বাধা দিয়ে বলল, তুমি ভাড়া দিও না, আমি ভাড়া দিয়ে দিব। মামা, আপনি চলুন, ওর কাছ থেকে ভাড়াটা নিবেন না। রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়া না নিয়েই চলে গেল। যাই হোক, আমার টাকাটা বেঁচে গেল। বাসের ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার রান্না করছিলাম, তখন আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা একটা নাম্বার, তাই কলটা ধরলাম না। অনেকক্ষণ ধরে এই নাম্বার থেকে কল আসছে, তাই ভাবলাম কার না কার কি হয়েছে, তাই আমাকে কল করছে। অনেক ভেবে চিন্তে কলটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ বলতে লাগলো, এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করছো না কেন? কে আপনি? আমি মায়া। এতক্ষণ ধরে আমার কল রিসিভ করছিলে না কেন? মনে মনে বললাম, মায়া আমাকে কল দিয়েছে কেন এবং নাম্বার পেলো কোথায়? তুমি আমার কল দিয়েছো কেন এবং আমার নাম্বার পেলে কোথায়? এমনি তোমার সাথে কথা বলার জন্য কল দিয়েছি। কি করছো? আমি এখন কথা বলতে পারবো না, আমি কাজ করতেছি। আমার নাম্বার পেলে কোথায় আগে এইটা বলো। তোমার নাম্বার আগে থেকেই আমার কাছে ছিল, সেদিন হাসপাতালে তোমার দিয়ে কল দিয়েছিলাম না, সেখান থেকেই ম্যানেজ করেছি। ও, আমি তো এখন কথা বলতে পারবো না, কাজ করছি, পরে কল দিও। ওইসব পরে বলো, এখন বলো তুমি ঠিকঠাকভাবে বাসায় গিয়েছো কি? ঠিকভাবে এসছি, তুমি গিয়েছো কি? এসেছি। লাঞ্চ করেছো? হ্যাঁ, এখনো করিনি, খাবার রান্না করছি, তুমি কল দিলে। ঠিক আছে, তাহলে তুমি রান্না শেষ করো, পরে আমি কল দিব। এবং এটা আমার নাম্বার, তুমি সেভ করে রেখে দিও। জানি, এখন কল রাখো। তবু মায়া কল কেটে দিতে চায় না। শেষে আমি জোর করে কল রেখে দিয়েছি। তারপর আবার খাবার রান্না করতে লাগলাম। খাবার রান্না করে খেয়ে নিলাম, তার কিছুক্ষণ রেস্ট নিয়ে টিউশনে করাতে গেলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। এখন আমার এবং মায়ের ভিতর অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা দুজন সবসময় একসাথে ঘোরাঘুরি করি এবং মাঝে মাঝে মায়া আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। আগামীকাল মায়ের জন্মদিন, বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠান করবে, সেখানে আমাকে যেতে বলেছে। আমি সেখানে যেতে চাইনি, কিন্তু এমনভাবে বলেছে যে আমার যেতেই হবে। ভাবছি জন্মদিন তো খালি হাতে যাওয়া যাবে না, কিছু একটা নিয়ে যেতে হবে। অনেক ভেবে ঠিক করলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। দেরি না করে শপিং মলে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম। সন্ধ্যায় মায়ের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ করে মায়া কলে এলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলতে লাগলো, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি বাসায় আছি, রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছ? তাড়াতাড়ি করে আসো। তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি আসো। কলটা কেটে দিল। আমি জানি না মেয়েটা আমার জন্য এত পাগল কেন। যাই হোক, রেডি হয়ে মায়ের বাসার দিকে যেতে লাগলাম। একটু পর মায়ের বাসায় চলে এলাম। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মায়া দরজা খুলে দিয়ে আমাকে বলল, আরে তোমার আসতে এতক্ষণ লাগে কেন? আমার বাসা থেকে আসতে সময় তো লাগবেই। এসো, এখন ভেতরে আসো। আমি ভিতরে ঢুকে মায়ের হাতের শাড়ির প্যাকেটটি দিয়ে বললাম, এটা তোমার জন্য। তোমাকে এইসব কে আনতে বলেছে? কেউ বলেনি, আমি নিজের ইচ্ছাতে নিয়ে এসেছি। যাও, এখন ওখানে গিয়ে বসে থাকো, একটু পর তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বলে তো সারপ্রাইজ থাকবে না, তাই না? তুমি এখানে থাকলে দেখতে পারবে কি সারপ্রাইজ। ঠিক আছে বলে একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। বাসায় অনেক লোকজন এসছে, সবাই যার যার মতো ব্যস্ত। একটু পর মায়া আমার সামনে এলো এবং আমার হাতে একটা কাগজ ধরিয়ে বলল, এটাতে তোমার জন্য কয়েকটা শব্দ আছে, যে লেখা এখানে সবগুলো সত্য। তুমি এখানে বসেছি সেটা পড়ো প্লিজ। মায়ের কথা মতো আমি কাগজটা খুললাম, দেখলাম ভিতরে অনেক কিছু লেখা আছে। আমি লেখাগুলো পড়তে থাকলাম। কাগজটায় লেখা ছিল, প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমার জীবন বাঁচানোর জন্য। শুধু এই কথাই না, আমার মনের সকল কথাই আজ তোমায় বলে দিব। তুমি একে একে সবগুলো পড়বে। সেদিন হাসপাতালে তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লাগে। সেদিন থেকে রোজ তোমার কথা ভাবতাম। তোমার কথা ভাবতে ভাবতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি। এতদিন তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। তাই তোমাকে আমার জন্মদিনে বলবো যে আই লাভ ইউ, খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কাছে আমার জন্মদিনে গিফট হিসাবে আমি তোমাকে চাই, তুমি হবে আমার। সত্যি বলছি,
আমার হলে সহজে তোমাকে ছাড়বো না, সবসময় তোমার সাথেই থাকবো। সবশেষে আবারও বলছি, খুব ভালোবাসি তোমাকে। কাগজের লেখাগুলো পড়ে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। এখন বুঝতে পারছি মায়া আমার এত আদর যত্ন খোঁজ খবর কেন নিত। হচ্ছে আমাকে ভালোবাসে সেটা বলতে পারতো না, তাই আজকে বলেছে। আমি হচ্ছে মায়াকে ভালোবাসি না সেটা নয়, আমিও মায়াকে এই কয়েকদিনে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি মায়াকে নিজের করতে পারবো না, কারণ আমি গরিব এবং মায়া অনেক বড়লোক ঘরের মেয়ে। এত কি ভাবছো? কিছু বলছো না কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কি কারণে ভালোবাসতে পারবে না আমাকে? কি কম আছে আমার ভেতর? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি বড়লোক ঘরের মেয়ে, আমি হলাম গরিব ঘরের এতিম একটা ছেলে। তোমার সাথে আমার যায় না, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। দেখো, এটা আমার দ্বারা সম্ভব নয়, পারলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে মায়াদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে খাবার রান্না করছিলাম, তখন আমার কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম। দরজার কাছে মায়া, মায়ার বোন এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি চিনি না। মায়ের দিকে তাকালাম, দেখলাম মায়া কান্না করতেছে। মায়ের বোন আমাকে দেখে বলা শুরু করলো, তুমি কিভাবে এই কাজ করলে? আমি কি করেছি? আমার বোন ছোট থেকে যা চেয়েছে সেটা আমরা দিয়েছি, কিন্তু এবারও তোমাকে চেয়েছে, এবং তুমি কি না ওকে এভাবে কষ্ট দিচ্ছ? আপু শুনুন, আপনাদের সাথে আমার যায় না। আপনারা ধনী মানুষ এবং আমি হলাম একটা গরিব এতিম ছেলে। আপনার এবং আমার ভেতর আকাশ পাতাল পার্থক্য। শোনো, এইসব দিয়ে কিছু হয় না। আমরা টাকা পয়সা কিছু চাই না, তুমি শুধু আমার বোনকে তোমার কাছে রাখলেই হবে। আপনি বুঝতে পারছেন না। টাকা দিয়ে সব কিছু হয় না, বুঝেছো? তুমি আমার বোনকে ভালোবাসবে এবং সারা জীবন নিজের কাছে রাখবে, এটাই ফাইনাল কথা। এর বাইরে যেন আমি কিছু না শুনি। এবং মায়াকে তোমার কাছে রেখে গেলাম। আমার সামনে একটা কাজ আছে, 30 মিনিট পরে এসে মায়াকে নিয়ে যাব। তারপর মায়ের বোন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমার সামনে মায়া দাঁড়িয়ে আছে। আমি মায়াকে রুমের ভিতরে নিয়ে এলাম। মায়া এখনো কান্না করছে। এদিকে আমি রান্না করছিলাম, সেখানে গেলাম। রান্না করছিলাম, তখন হঠাৎ করে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসলে তোমার কি ক্ষতি হবে একটু বলো না। আমাকে একটু ভাবতে দাও এবং এখন আমাকে ছাড়ো, নাহলে খাবার পুড়ে যাবে। আমি তো তোমার কাছে টাকা পয়সা চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। মায়ের কথাগুলো শুনে বুঝলাম মায়া সত্যি আমাকে খুব ভালোবাসে। অনেক চিন্তা করলাম, মায়াকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ভালোবাসতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। বলো কি সত্য? আমি তোমার সকল সত্যি রাজি। প্রথম শর্ত, বিয়ের জন্য চাপ দেওয়া যাবে না। পড়াশোনা শেষ করে চাকরি পাবো, তারপর বিয়ে করব। তুমি যা বলবে তাই হবে। দ্বিতীয় শর্ত হলো, আমাকে ছেড়ে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আরেকটা হলো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি যা বলবে তাই হবে। এই পর্যন্ত আমার আর কোনো শর্ত নেই। এগুলো মানতে পারলে আমি তোমাকে ভালোবাসবো। মানলে ভালোবাসবে মানে? এখন থেকে ভালোবাসা শুরু করে দিয়েছো বলো? আমি তোমার সকল সত্যি রাজি। তাহলে আমার ভালোবাসতে কোনো সমস্যা নেই। তাহলে আসল কথাটা তো বললে না। কোন কথা? তোমাকে যে চিঠিতে বললাম তার উত্তর দাও। আমি বুঝতে বাকি থাকলো না মায়া কিসের কথা বলতেছে, তাই মায়াকে জড়িয়ে ধরে বুকের ভিতর নিয়ে কানে কানে বললাম, আই লাভ ইউ টু। এটা শুনে মায়া খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, আমিও মায়াকে জড়িয়ে ধরলাম। তারপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার দিনগুলো। আমরা রোজ একসাথে কলেজে যেতাম, একসাথে বসে ক্লাস করতাম, প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম। মায়া ওর কয়েকটা বান্ধবীর সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। আসলে ওদের সাথে থেকেই চিনতাম, কিন্তু কথা বলতাম না। মায়ের সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল ইরা। ইরা আমার এবং মায়ের সম্পর্কে কথাগুলো জানতো, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করতাম, ইরা আমাদের দুজনকে একসাথে সহ্য করতে পারে না। আমি এইটা তেমন বেশি গুরুত্ব দিতাম না। এভাবে আমাদের ভালোবাসার 8টি মাস কেটে গেল। এতদিনে আমাদের ভালোবাসা আরো গভীর হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একদিন রাতে আমি টিউশনি করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে চলে এলো এবং বলতে লাগলো, সাজ্জাদ, একা একা কোথায় যাচ্ছ? এত রাতে এই নির্জন রাস্তায় ইরাকে দেখে একটু অবাক হলাম। কি কারণে এখানে আসছে সেটা জানার জন্য বললাম, তুমি এত রাতে এখানে কি করো? এসেছিলাম একটা কাজে, এখন বাসায় যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার কাছ থেকে ফিরছি। তুমি একা একা কেন? তোমার সাথে কেউ নাই? আসলে আমি দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম, ভেবেছিলাম বিকেলের ভেতর কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু দেরি হয়ে গেছে। কি কাজ করলে যে এত দেরি হলো? সেটা তোমার জানা লাগবে না, চলো তো আমি বাসায় যাব। বলে আমার এক হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি হাতটা ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, বাসায় যাবে, চলো, আমার কাছে আসার চেষ্টা করবে না। কি হবে তোমার কাছে গেলে? সবাই খারাপ ভাববে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় রেখে আসি। ঠিক আছে,
তারপর ইরাকে নিয়ে ওর বাসার দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় অনেকবার ইরা আমাকে জড়িয়ে ধরেছে। আমি প্রত্যেকবার ইরাকে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করতেছে। তখন ইরা বলে সে নাকি একা একা ভয় পায়। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। পরদিন সকালে কেউ কলিং বেল বাজাতে থাকে। আমি ভেবেছিলাম মায়া এসছে বোধহয়, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে দেখি ইরা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে আমার বাসায় দেখে অনেক অবাক হলাম। তুমি আমার বাসায় কি কারণে? তোমার সাথে কিছু কথা আছে, তাই এসেছি। কি কথা বলবে তাড়াতাড়ি বলো। আমাকে অন্তত ভেতরে তো আসতে বলো, নাকি বাইরে দাঁড় করিয়ে কথা শুনবে? ও আসো, ভিতরে আসো। তারপর ইরা ভিতরে এসে খাটের উপর বসলো। আমি ওর কাছে যেতেই আমার সামনে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তোমার জন্য উপহার। আমি প্যাকেট খুলে শক খেয়ে গেলাম, কারণ প্যাকেটে আমার এবং ইরার অনেকগুলো ছবি রয়েছে এবং সেই ছবি কালকে রাতের যখন ইরা আমাকে বারবার জড়িয়ে ধরেছিল। ছবিগুলো যে দেখবে সেই ভাববে এটা একদম পুরো সত্যি। তুমি এইসব ছবি কেন তুলেছো? ছবিগুলো এই জন্যই তুলেছি যে তুমি যেন আমাকে ভালোবাসো। আমাকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই, এবং তুমি ভালো করেই জানো আমি মায়াকে ভালোবাসি। এই ছবিগুলো মায়াকে দেখালে সে তোমার ভালোবাসা ফেলে চলে যাবে। আমি জানি মায়া সব কথা বিশ্বাস করবে না। তখনই কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে যাব তখনই আমার মাথায় কিছুর আঘাত অনুভব করলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমি হাসপাতালে। আমার পাশে মায়া বসে আছে। আমার জ্ঞান ফিরেছে। এটা দেখে মায়া আমাকে বলতে লাগলো, তুমি এই কাজটা কেন করলে আমাকে বলো? আমি আবার কি করলাম? এখন না জানার ভান করছিস কেন? তুই ইরাকে ধর্ষণের চেষ্টা করিসনি? তুমি কি আবল তাবল বলছো বলো তো? আমি আবল তাবল কিছু বলছি না, আমি নিজের চোখে দেখেছি। তোর এতই যদি দেহের দরকার ছিল তাহলে আমাকে বলতি, আমি দিতাম। কিন্তু কেন তুই ইরার সাথে এমন কাজ করতে গেলি? আমি তো ওর সাথে কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। যা করার সব তো আমার সামনেই করেছিস, আবার বলছিস কিছুই করিনি। আমি সব দেখেছি। যখন আমি তোর বাসির দরজায় কলিং বেল বাজাই তখন দেখলাম ইরা তোর রুমের ভেতর থেকে চিৎকার করতে করতে বের হয়ে আসছে। তারপর তুমি যা ভাবছো এসব কিছুই হয়নি, উল্টো ইরা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। ইরা আমাকে ভুল বোঝায়নি। তোর আর ইরার অনেকগুলো ছবি আমার কাছে আছে, বিশ্বাস না হলে তুই দেখ। বলে মায়া আমার এবং ইরার কয়েকটা ছবি আমার হাতে ধরিয়ে দিল। ছবিগুলো এমনভাবে তোলা যে কেউ দেখে মনে করবে আমরা প্রেমিক প্রেমিকা। মায়া তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি ওর সাথে এইসব কেন করতে যাব বলো? সেটা আমি জানি না। এবং একটা কথা শুনে রাখ, আজকে তোর এবং আমার ভেতরে কোনো সম্পর্ক নেই। আমি কোনো ধর্ষকের সাথে সম্পর্ক রাখতে চাই না। মায়া তুমি আমার কথাটা শোনো প্লিজ। মায়া আমার কথা না শুনে চলে গেল। মাত্র কয়েক মিনিটে আমার জীবন থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। মায়ের যাওয়ার সাথে সাথে ইরা আমার কেবিনে এসে বলল, কি বলেছিলাম না তোমাদের সম্পর্কটা আমি ভেঙেই ছাড়বো? এখন তোমাকে আমি ছাড়া কেউ মেনে নেবে না। তুমি আমার সাথে যা করো না কেন আমি তোমাকে ভালোবাসবো না। দেখা যাবে। তার আগে বলি আমি কি বলেছি, কি করেছি, যেটা দেখে মায়ার ভালোবাসা চলে গেল। সত্যি করে বলো তুমি কি করেছিলে? যখন কলিং বেল বাজলো তখনই আমি বুঝে গেলাম যে মায়া এসে গেছে। তখনই তোমাদের সম্পর্কটা আলাদা এবং তোমার নিজের করার বুদ্ধিটা আমি করে নিলাম। সাথে সাথে আমি আমার জামার কিছু অংশ ছিঁড়ে তোমার মাথায় আঘাত দিয়ে কিছুক্ষণ চিৎকার করে দরজা খুলে বের হয়ে এসেছিলাম। ব্যাস, এই পর্যন্ত। এতেই তোমাদের ভালোবাসা শেষ। ভালো করেছো, তবুও তুমি আমাকে পাবে না। সেটা দেখা যাবে। বলে ইরা চলে গেল। আমার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল যে মায়া কেন আমাকে এইভাবে ছেড়ে গেল। এখন যেভাবেই হোক মায়াকে আসল সবকিছু বুঝিয়ে বলতে হবে, না হলে সারা জীবন এই অপবাদ নিয়ে থাকতে হবে। আমি মায়ের নাম্বারে কল করলাম কিন্তু ধরলো না। অনেকবার দেওয়ার পর কলটা রিসিভ করলো। আমি কিছু বলার আগেই মায়া বলল, আমাকে কল করছো কেন? এরপর যদি আমাকে আবার কল করো তাহলে আমি আত্মহত্যা করব। বলেই কলটা কেটে দিল। আমি কি করব ভালো করে বুঝতে পেরেছি মায়ের আমার উপর কোনো প্রকার বিশ্বাস নেই, তাই এমন করেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা হয় না। ঠিক করলাম এখানে থাকবো না। এখানে থাকলে শুধু সবার কথা মনে করে কষ্ট পাবো, তার চেয়ে বরং এখান থেকে দূরে চলে যাই। তাই করলাম। বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে ওঠার আগে মায়াকে মেসেজ করলাম, আজকে আমাকে বিশ্বাস করতে পারছো না দেখে এমনটা বলছো, কিন্তু একদিন সত্যটা জানবে, সেদিন আমি সহজে তোমার হব না। এতে তুমি যত কষ্ট করো না কেন তোমাকে আমি সহজে ক্ষমা করব না। এতদিন তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন তোমাকে ঘৃণা করি, এত ঘৃণা করি যে সেটা বলে বোঝাতে পারবো না। তারপর বাসে উঠে চলে এলাম এই ব্যস্ত শহরে। এবার চলুন বর্তমানে ফেরা যাক। বর্তমান ঘটনাটা শুনে সেই ছোট ভাই রাকিব বলল, আপনার জীবনে এত ঘটনা ঘটে যাবে আমি জানতামই না। বাদ দে এসব, ওদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এটা বলতে হবে এরাও কলেজে উপস্থিত পেয়েছে। বললাম তো বাদ দে এসব, এবং কাউকে এই কথাগুলো বলবি না কেমন? আরে ভাই,
আপনি নিশ্চিন্তে থাকেন, কেউ জানতে পারবে না। যদি ওরা আসে তাহলে বলবি আমি নেই। আচ্ছা ভাই, এখন তাহলে ফ্রেশ হয়ে নেন। আচ্ছা। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাকিবের সাথে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মায়া নিজের রুমে বসে বসে কাঁদছে এবং বলতেছে, আমার জন্য সাজ্জাদ আজ অন্য কোথাও চলে গিয়েছে। যাবে না কেন? আমি ওর সাথে যে ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি। এখন জানি না ওকে আবার কিভাবে ফিরে পাবো। এমনিতে একবার ওকে হারিয়েছিলাম, এখন আবার ওকে হারিয়ে ফেললাম। তখনই মায়ার রুমে ওর একজন বান্ধবী মোহনা এলো। এসে দেখলো মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? মায়া কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। এখন কান্না থামা, আগে পানি খেয়ে নে। মায়া অল্প পরিমাণে পানি খেয়ে নিল, তারপর আবার কান্না করতে লাগলো। এসব দেখে মোহনা কি বলবে কিছু বুঝতে পারতেছে না। তুই এইভাবে কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে? আমি আবার ওকে হারিয়ে ফেলেছি। তুই কাকে হারিয়ে ফেলেছিস? আমি সাজ্জাদকে আবারও হারিয়ে ফেলেছি। সকাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাবি। শুধু আল্লাহর উপর ভরসা রাখ। মায়া কিছু না বলে কান্না করে চলেছে। মোহনা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর কান্না থামছে না। সাজ্জাদ আবার চলে গেল কেন? এখানে সব আমার দোষ। আমি ওকে খুব কষ্ট দিতাম, অপমান করতাম, যার জন্য আজ আবার আমাকে ফেলে চলে গেছে। তোকে এসব কে করতে বলছিল বলতো? রাগের মাথায় সব করে ফেলতাম। এভাবে কান্না করলে হবে না, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। চল। কোথায় যাব? সাজ্জাদকে খুঁজতে। মোহনা আগে থেকে মায়ার এবং সাজ্জাদের ভালোবাসার কথা জানতো, তাই আর বলেনি কি হয়েছিল। মোহনা মায়ার কান্না থামিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। মায়া ফ্রেশ হয়ে বের হলে ওরা দুজন সাজ্জাদকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসছে। রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম রাকিব নেই, তার মানে বাইরে কোথাও গিয়েছে। কিন্তু আমার এখান থেকে বের হওয়া যাবে না, বলা যায় না, যে কোনো সময় সোহান অথবা মায়া এখানে চলে আসতে পারে। তাই আমি রুমের ভিতরে চুপচাপ বসে থাকতে লাগলাম। একটু পর রাকিব এলো। কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে। আমি কিছু বলতে যাব, তখন আমার চোখ গেল জানালার বাইরে। দেখলাম সোহান, মায়া এবং ওদের সাথে একটা মেয়ে এদিকেই আসছে। রাকিব, আমি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকবো। কেন ভাইয়া, কি হয়েছে? সোহান আসছে, তাই এখন আমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে। ওরা তোর কাছে এসে জিজ্ঞেস করলে বলবি জানি না। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। আমি বেশি কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম, কারণ ওখানে ওয়াশরুম ছাড়া লুকিয়ে থাকার মতো কিছুই নেই। অন্যদিকে সোহান, মায়া এবং মোহনা রাকিবের হোস্টেলে চলে এসেছে। রাকিবের রুমের সামনে গিয়ে রাকিবের দরজায় নক করলো। রাকিব দরজা খুলে ওদের দেখে এমন ভাব ধরলো এবং বলল, আরে ভাই, আপনারা এখানে? এমন ভাবে বললেন জানে ও নিজেও যায় না। আসতে হয়েছে একটা জরুরি কাজে। ভাইয়া বলুন, কি কাজ? তোকে তো বলেছিলাম সাজ্জাদকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই দেখতে এলাম তোর এখানে এসেছে নাকি। ভাইয়া, আমি তো আপনাকে ফোনে বলতাম সাজ্জাদ ভাই আমার এখানে আসেনি। আরে রাগ করিস না, ওকে না পেলে মায়া পাগল হয়ে যাবে। এই কয়েক ঘন্টায় মায়ের অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছিস? রাকিব মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তাই রাকিব বলল, ঠিক আছে ভাইয়া, আমি ওনার খোঁজ পেলে আপনাকে জানাবো। ঠিক আছে, জানাস, তাহলে আসি এখন। এই বলে ওরা তিনজন চলে যায়। এদিকে আমি ওয়াশরুমের ভিতরে এসে ওদের সকল কথা শুনেছি এবং দেখেছি। ওয়াশরুমের দরজার হালকা ফাঁক দিয়ে মায়াকে দেখলাম কান্না করছে। সত্যি বলতে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এখন মায়া বুঝবে আপন মানুষকে আঘাত বা হারিয়ে ফেললে কেমন লাগে, এবং আমি মায়াকে আরো কঠিন শাস্তি দিব। এটাই তো কিছু না, এর চেয়ে বড় শাস্তি ওর জন্য অপেক্ষা করতেছে। ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। তখন রাকিব বলল, ভাইয়া, সোহাগ ভাইয়া আপনার ব্যাপারে বলেছিল। তোকে কিছু বলতে হবে না, আমি ভিতর থেকে সব শুনেছি। তুই শুধু এটা করবি, কেউ যদি আমার খবর নিতে আসে ঠিক এভাবে না করে দিবি। এটাতে আপনি নিশ্চিত থাকুন, আমি থাকলে আপনার খবর কেউ জানবেই না। আমি আর কিছু বললাম না। রুমের ভিতরে বসে থেকে দুজন গল্প করতে লাগলাম। রাত 9টার সময় আমি ফোনটা চালু করলাম। চালু করার সাথে সাথে দেখলাম মায়ের অনেকগুলো মেসেজ এসেছে, সাথে সোহানের অনেকগুলো মেসেজগুলো চেক করছিলাম। তখন সোহানের কল এলো। এবার কলটা কেটে না দিয়ে রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে উপাস থেকে সোহান বলল, কোথায় আছিস তুই? এদিকে আমরা তোকে না পেয়ে কি চিন্তা আছিস সেটা তুই জানিস? আমি জানি তুই আমার চিন্তা করা বাদ দে, আমি একদম ঠিক আছি। কিন্তু কোথায় তুই এবং চলে গেছিস কেন? প্রথম তো ভয় তোদের বাসা থেকে চলে এসেছিলাম, কিন্তু পরে আসল ঘটনা জানতে পারলাম, তাই এখন আছি একটা জায়গায়। কোথায় আছিস সেটা একটু বল। সেটা এখন বলবো না, তবে তোকে একটা কথা, যদি তুই কাউকে না বলিস তাহলে। ঠিক আছে বল, আমি কাউকে বলবো না। তোর সাথে কথা বলেছি এইটা যেন মায়া জানতে না পারে, এবং আমি মায়াকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। তুই মায়াকে কেন শাস্তি দিবি? মায়া তোর সাথে কি করেছে?
সেটা সেদিন বাসায় আসবো, সেদিন তোকে বলবো, তার আগে বলতে পারবো না। এখন তাহলে ফোন রাখি, পরে কথা হবে। কলটা কেটে দিতেই মায়ের নাম্বার থেকে কল এলো। মনে মনে ভাবছিলাম মায়ের সাথে কথা বলবো কি নাকি বলবো না। একবার কথা বলি, ওর অবস্থা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব কেমন আছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? না, আমি আপনাকে চিনতে পারছি না। আমি মায়া বলছি। ও ম্যাম, বলুন, আমাকে কেন কল করেছেন? অপমান করার জন্য নাকি? তুমি সবসময় এমন করো কেন বলো তো? তুমি কোথায় আছো সেটা প্লিজ আমাকে একটু বলো। আমি কোথায় আছি সেটা জেনে আপনি কি করবেন? তোমার কাছে ক্ষমা চাইবো এবং তোমাকে আবার নিজের করে নিব। আমাকে আপনি নিজের করে পাবেন না, সো এটার বিষয়ে কথা না বললে ভালো হবে, এবং আমি এখন ফিরবো না। তাহলে তুমি কোথায় আছো বলো, আমি তোমার সাথে দেখা করতে আসছি। সেটাও বলতে পারবো না। ও হ্যাঁ, যেটার জন্য কলটা রিসিভ করেছিলাম সেটা শুনেন। আমি কয়েকদিন অফিসে আসবো না, আমার ছুটির দরকার। তোমার যতদিন চাই তুমি ছুটি নাও, তবুও তুমি আমার কাছে ফিরে আসো প্লিজ। সেটা পারবো না, আমার কয়েকদিন ছুটি লাগবে। এই বলে কলটা কেটে দিলাম। মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়া অনেক কান্না করছে। কান্না করলে আমার কিছু করার নেই। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেগুলোর প্রতিশোধ আজকে নিব। সেদিনের মতো রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর সকালবেলা ঠিক করলাম বাসায় চলে যাব, কারণ এইখানে থাকলে মায়াকে ভালোভাবে কষ্ট দিতে পারবো না। এই 3 দিন মায়া অনেকবার কল দিয়েছে, আমি ওর কল রিসিভ করিনি। ভাবে সোহানের সাথে মাঝে মাঝে কথা বলতাম। আজকে যে আসবো এটা সোহানকে এখনো বলিনি। কালকে সকালে অফিসে যাব, তখন না হয় সোহানকে বলবো। রাকিবকে বিদায় দিয়ে আমার বাসায় চলে এলাম। বাসায় এসে ফোনটা বের করতেই সোহানের কল। আমি কলটা রিসিভ করতেই সোহান বলল, কোথায় তুই? কেন? আগে বল কোথায় আছিস এবং আসবি কবে এবং আর কয়দিন থাকবি? এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। শুধু তুই একা আসবি, যদি মায়া আসে তাহলে ওকে নিয়ে আসবি না। বাসায় কেন? তুই বাসায় এসেছিস নাকি? হ্যাঁ এসেছি, যদি আসতে চাস তাহলে একা আসবি। তুই থাক, আমি আসছি। বলে সোহান কলটা কেটে দিল। আমি বাসায় এসেছি এটা সোহানকে বললাম, কারণ সোহান আমার কাছের বন্ধু। অন্য সবাই চিন্তা করলে করুক, তবে আমি সোহানকে চিন্তার ভিতর ফেলতে চাই না। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হতে বের হওয়ার সাথে সাথে কলিং বেল বাজতে লাগলো। সোহান এসেছে, তাই কলিং বেল বাজছে, তাই দরজা খুলে দিলাম। সোহান আমাকে দেখেই বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস। গিয়েছিলাম একটা কাজে। তুই কি যেন বলবি বলেছিলি? তোর কাছে পুরো ঘটনা শুনতে এসেছি। তুই কেন সেদিন পালিয়ে গিয়েছিলি? শোন, সেদিন পালিয়ে গিয়েছিলাম তার কারণটা হলো, তুই তো জানিস ম্যাম আমার সাথে কেমন ব্যবহার করে। সুযোগ পেলেই তার ব্যবহার সৎ ব্যবহার করে। তার উপর সেদিন ছিল তোর বিয়ে। বলা তো যায় না লোকের ভিতরে কিভাবে আমাকে অপমান করবে, তাই সেখান থেকে চলে গিয়েছিলাম। তাই বলে তুই 3 দিন লুকিয়ে থাকবি এবং ম্যাম তোর সাথে এমন ব্যবহার কেন করে? শুন, আমি সেদিন বাসায় চলে আসতাম, কিন্তু আসল ঘটনা জানার কারণেই ইচ্ছে করে লুকিয়েছিলাম। ওই ম্যাম এমন ব্যবহার করে কেন এটা জানতে চেয়েছিলি তাই না? তোর মনে আছে তোকে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম? হ্যাঁ মনে আছে। সেটার সাথে ম্যামের সম্পর্ক কি? ম্যামই হলো আমার সেই এক্স গার্লফ্রেন্ড। কি? ম্যাম তোর এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, সেই জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতো। এটা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি জানতাম না ম্যামই তোর এক্স গার্লফ্রেন্ড। সেই জন্য ভাবছিলাম ম্যাম তোর জন্য এত কান্না কেন করছে। ওর ওই কান্না দেখার সময় আমার কাছে নেই। আমি অনেক কেঁদেছি ওর জন্য, কিন্তু সেটা মায়া দেখতে আসেনি। তাহলে ওর কান্না আমি কেন দেখতে যাব? এটা ঠিক বলেছিস। তবে যাই বলিস, ম্যাম তোকে খুব ভালোবাসে। আরে এই ভালোবাসা জেগেছে কয়েকদিন আগে, যেদিন আসল সত্যটা জানতে পেরেছে। মায়া কিভাবে আসল ঘটনা জানলো সেটা একটু বল। তারপর সোহানকে সব ঘটনা খুলে বললাম, ঠিক কিভাবে মায়া ইরার বাসায় গিয়েছিল, তারপর চিঠি পেয়েছিল। আপনারা জানেন, তাই আর লিখলাম না। পুরো ঘটনা শুনে সোহান বলল, তাহলে এখন কি করবি? কি আর করব, মায়াকে একটা উচিত শিক্ষা দিব। সেটা বলছি না, ওকে আবার নিজের করে নিবি না? সেটা পরের বিষয়, তবে আমি সহজে ওকে আপন করে নিব না। কেন? সেটা পরে বলবো, তার আগে বল তুই আজকে অফিসে যাসনি? না, আমার এখনো ছুটি চলছে। কালকে থেকে আবার কাজে জয়েন দিব। ঠিক আছে, তাহলে কালকে অফিসে দেখা হবে। তাহলে থাক, আমার একটু কাজ আছে, সেগুলো শেষ করে আসি। ঠিক আছে, যা। তারপর সোহান চলে গেল। আমি মেন দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর বসে থেকে ভাবতে লাগলাম কিভাবে মাকে কষ্ট দেওয়া যাবে। অনেকক্ষণ বসে থেকে কয়েকটা বুদ্ধি বের করলাম, সেগুলো কি কি পরে জানতে পারবেন। সেদিন কোনো রকমে ভাব কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলা অফিসে গেলাম। অফিসে এসে দেখি সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কিছু করে ফেলেছি। যাই হোক, এগুলোতে বেশি নজর দিলাম না। আমি নিজের ডেস্কে গিয়ে বসতে না বসতেই পিয়ন এসে বলল ম্যাম আমাকে ডাকে। মনে মনে ভাবলাম এসেছি যেহেতু তাহলে মায়াকে একটু কষ্ট দিয়েই আসি। তাই আমি মায়ের কেবিনে চলে গেলাম। কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? মায়া মাথা নিচু করে কি যেন ভাবছিল। হঠাৎ করে আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকালো। সাজ্জাদ, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি ভিতরে গিয়ে চেয়ারে বসতে যাব, তখন মায়া কেবিনের দরজা লাগিয়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, যার শাস্তি আমি এখনো পাচ্ছি।
আমি মনে মনে বললাম, শাস্তি কি পাচ্ছ? এর থেকে বেশি শাস্তি আমি তোমাকে দিব। আমি মনে মনে কথা বলছি, এটা মায়া বুঝতে পেরে আমাকে বলল, কি হলো, কিছু বলছো না কেন? আমি এবার সত্যি বলছি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি সবাইকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আমার কাছে ক্ষমা চেয়ে এখন লাভ হবে না, এবং আমার পা ছাড়ুন। না, যতক্ষণ তুমি নিজের মুখে বলছো ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। ঠিক আছে যান, আপনাকে ক্ষমা করলাম, এখন আমার পা ছাড়ুন। আপনারা ভাববেন না মাকে ক্ষমা করে দিয়েছি, আসলে এটা আমার একটা বুদ্ধি, যেটা কিনা গল্পে জানতে পারবেন। সত্যি বলছো তুমি আমাকে ক্ষমা করেছো? করেছি, এখন পা ছাড়ুন। তবুও মায়ের বিশ্বাস হচ্ছিল না, তাই আমি জোর করে মায়ের কাছ থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি থাকেন। আমি আমার ডেস্কে গেলাম, তখন মায়া আমার হাত ধরে বলল, তোমাকে আরেকটা কথা বলার আছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি কিন্তু তোমাকে সেই আগের মতো ভালোবাসি, তাই প্লিজ তুমি আমাকে আবার নিজের করে নাও। সেটা আমার দ্বারা হবে না, একবার যে কষ্ট পেয়েছি সেটা আর পেতে চাই না। সত্যি বলছি, এবারে কষ্ট দিব না। সবাই সেটা বলে, কিন্তু পরে আবার কষ্ট দেয়। আমি তেমনটা করব না, সত্যি বলছি। সেটা আমাকে বলতে হবে না, এখন ছাড়ুন, আমার অনেক কাজ আছে। তারপর মায়া আরেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর ফাঁদে এবার আমি পা দিইনি। এবার আমি মায়াকে দেখাবো কষ্ট কাকে বলে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এবার মায়াকে কষ্ট দিব, এবং ভালোবাসে সেটার প্রতি এখন আমার কোনো বিশ্বাস নেই, সেটা অনেক আগেই চলে গেছে। এখন মায়ের জন্য আমার মনের ভিতর শুধু আছে ঘৃণা। নিজের ডেস্কে এসে বসে কাজ করতে লাগলাম। একটু পর সোহান আমার কাছে এলো, এসে বলল, সাজ্জাদ, ম্যাম তোকে কি বললো? কি আর বলবে, কিছুই বলেনি। তাহলে তোকে তার কেবিনে কেন যেতে বলেছিল? আরে এমনি বলেছিল। তখনই সোহানের কাছে একটা মেয়ে এলো। মেয়েটি আমাদের অফিসে কাজ করে, কিন্তু আমি তাকে চিনি না। মেয়েটি এসে সোহানকে বলল, সোহান ভাইয়া ভালো আছেন? আরে জান্নাত, আমি ভালো আছি। তুমি ভালো আছো কি? আমি ভালো আছি। আপনারা একটু সাহায্য লাগতো। তারপর আগে তুমি ওর সাথে পরিচয় হয়ে নাও। ওর নাম সাজ্জাদ এবং ওর নাম হচ্ছে জান্নাত, আমার ছোট বোনের মতো। হ্যালো জান্নাত। হ্যালো ভাইয়া, আমি জান্নাত। আমি সাজ্জাদ। জান্নাত, তোমার কোনো প্রকার সমস্যা হলে তুমি ওর কাছেও আসতে পারো। ঠিক আছে, আসবো। এখন চলুন, আমার সমস্যা ঠিক করতে হবে। তারপর সোহান আর কিছু না বলে চলে গেল। জান্নাত সোহানকে নিয়ে গেছে। ওরা চলে যাওয়ার সাথে সাথে পিয়ন এসে বলল, ম্যাম ডাকছে। আমি এইটা বুঝি না ম্যাম আমাকে এত বারবার কেন ডাকতেছে। প্রত্যেকবার ডাকলে আমার কাজের অসুবিধা হয়। যাই হোক, বেশি দেরি না করে ম্যামের কেবিনে গেলাম। কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আমি মায়ের দিকে তাকালাম, রাগে দুই চোখ লাল হয়ে আছে। আমাকে কি ডেকেছেন? তুমি জান্নাতের সাথে কি বলছিলে? রাগী গলায় কথাটা বলে আমার কলার ধরল। আমি অবাক হয়ে গেলাম। আমি কিছু না বলে মায়ের রাগী চেহারা দেখছি। তখন মায়া আবার বলল, বল, তুই জান্নাতের সাথে কি কথা বলছিলি? এমনি কথা বলছিলাম। কেন, তাতে কি হয়েছে? তুই শুধু আমার সাথে কথা বলবি, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তোর খবর করে ছাড়বো। দেখা যাবে কি করতে পারেন। কথাটা বলেই আমি মায়ের কেবিন থেকে বের হতে যাব, তখনই মায়া আমার কলার ধরে আমার ভিতরে নিয়ে এলো এবং বলতে লাগলো, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? না, আমি নিজের ইচ্ছাতেই চলে যাচ্ছি। এমন ভাব করছো যেন তুমি নিজেই অফিসের বস এবং আমি তোমার এখানে কাজ করি। প্লিজ ম্যাম, এসব বাদ দিন, আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। এটা ভুলে যেও না তুমি এখন কার সাথে আছো। আজকে লাঞ্চ টাইম পর্যন্ত তোমাকে আমার কাছে রেখে দিব। আমি তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দিব, তারপর তুমি এখান থেকে যাবে। আমি আপনার সাথে খাবার খাবো না, আমি ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নিব। কেন? আগে তো আমার হাতে রান্না করা কত খাবার খেতে চাইতে, এখন তুমি না বলতেই আমি খাবার রান্না করে নিয়ে এসেছি এবং তুমি কিনা সেটা খাবে না। অতীতের কথাগুলো বাদ দিন। আগে আপনার প্রতি অনেক কিছু ছিল, কিন্তু এখন আর সেগুলো নেই। একটা সুযোগ দাও সেগুলো আবার ফিরিয়ে এনে দেওয়ার। আমি টেবিলের উপর থেকে একটা কাচের পুতুল নিচে ফেলে দিলাম। তারপর মায়াকে বললাম, এইটা কি আর আগের মতো ঠিক হবে? এটা তো টুকরো টুকরো হয়ে গেছে, এটা কিভাবে আবার আগের মতো হবে? সামান্য কাজ ভেঙে গেলে সেটা আগের মতো হয় না। আপনি তো আমার মন এই কাছের থেকেও বেশি টুকরো করেছেন, সেটা কিভাবে আবার আগের মতো করবেন বলেন তো? তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সত্যি করে বলছি সব কিছু আবার আগের মতো করে দিব। সেটা পারবো না। আচ্ছা তাহলে থাকেন, আমার কাজ আছে, সেগুলো করতে হবে। এটা বলে চেয়ার থেকে উঠতে যাব, তখনই মায়া আমার কলার ধরে 4 ঠোঁট এক করে দিল। মায়ের এমন কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মায়াকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মায়া আমাকে এমনভাবে ধরেছে যে ওকে ছাড়তে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর মায়া নিচ থেকে আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, এত কাজ কাজ করো কেন? তুমি তো অন্য কারোর সাথে নেই, তুমি তোমার বসের সাথে আছো। এরপর থেকে চলে যাওয়ার কথা বলে এর থেকে বড় শাস্তি দিব। আমি মায়াকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি এবং বলছি, আপনি যা খুশি করুন, আমাকে আপনার করে আর পাবেন না।
কে কাকে পাবে আর না পাবে সেটা তো সময় বলবে। এখন যাও, নিজের কাজগুলো আস্তে আস্তে করো এবং খবরদার কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি কিছু না বলে কেবিন থেকে বের হয়ে এলাম। জানি না মায়া আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। আমি ওকে কষ্ট দেওয়ার জন্য এত কিছু করছি, কিন্তু তবুও মায়া হাসি মুখে কথা বলছে কিভাবে। আমি ভালোভাবে বুঝতে পারছি মায়া এসব আমার মন জয় করার জন্য করছে, কিন্তু এত সহজে আমার মন জয় করতে পারবে না। এবার থেকে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, না হলে বলা যায় না কখন কি হয়ে যায়। মায়ের কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে হঠাৎ করে জান্নাত এবং সোহান এলো। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল
ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।